শুরু করব আর্জেন্টিনা ম্যাচ জয়ের গল্প দিয়ে। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জর্ডানকে তারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে এবং এই জয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আলবিসেলেস্তারা এবং 60 মিনিটে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। 4 জুলাই নক আউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনি শিষ্যরা। মেসিবিহীন আর্জেন্টিনা কেমন করবে, সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও মিলেছে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। জর্ডানের বিপক্ষে 9 পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপে অভিষেক হয় জিওভান্নি সিমিওনে 5 সহ এক ঝাঁক তরুণের। বিকল্প একাদশ নিয়েও শুরু থেকে জর্ডানের উপর চড়াও হয় আলবিসেলেস্তারা। কাঙ্ক্ষিত গোল আসে ম্যাচের 19 মিনিটে। দারুণ সেট পিসে উদযাপনের উপলক্ষ এনে দেন জিওভান্নি লো সেলসো। এর আগে বিশ্বকাপে 8 ম্যাচ খেলে গোলের দেখা পাননি লাউতারো মার্টিনেজ। অবশেষে 9ম ম্যাচে এসে ফুরলো অপেক্ষা। আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে মার্টিনেজ নিজের নামের পাশে লেখালেন প্রথম বিশ্বকাপ গোল। প্রথমার্ধে 73% বলের দখল ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সফল পাস ছিল 93%। 3টি অন টার্গেটে শট নিয়ে 2টিতেই গোল। বিরতির পর অফসাইডে বাতিল হয় জিওভান্নির করা গোল, আর গোলবার হতাশ করে লাউতারো মার্টিনেজকে। পাল্টা আক্রমণে ব্যবধান কমায় জর্ডান। 55 মিনিটে দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন বদলি ফরওয়ার্ড মুসা আল তামারি। এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। গোল খেয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ স্ক্যালোনি। 60 মিনিটে মাঠে নামেন মেসি, ম্যাকালিস্টার ও আলমাদা। 2 স্কোরার মার্টিনেজ ও জিওভান্নির সঙ্গে উঠিয়ে নেওয়া হয় নিকো পাচকে। মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন এলেমটেন। 1 যুগ পর পেলেন ফ্রি কিক গোল, গড়লেন নতুন রেকর্ড। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে করলেন গোল, ছাড়িয়ে গেলেন জাস্ট ফন্টেইন ও জিয়া জিনহুকে। শেষ পর্যন্ত বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, ম্যাচটা তো আমরা একসঙ্গেই দেখলাম, উপভোগ করলাম। জর্ডানকে স্বাভাবিকভাবে দুর্বলই লেগেছে। ওভারঅল স্ট্যাট বাই ম্যাচটা কেমন ছিল যদি বলেন? হ্যাঁ, স্ট্যাট এবং সব কিছুতেই তো আর্জেন্টিনার দাপট ছিল রঞ্জন। তবে আমি যদি একটু স্ট্যাট দেখানোর আগে বলি যে জর্ডানের পারফরমেন্সে আমি খুবই হতাশ হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে তারা হারবে বা এটা তো স্বাভাবিক একটা বিষয়, কিন্তু তাদের মিডফিল্ড বলে কোনো কিছু ছিল বলে আমার পুরো ম্যাচে মনে হয়নি। তাদের ডিফেন্ডাররাই যতটুকু ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, তাদের মিডফিল্ড একেবারে হতাশ করেছে। বিশেষ করে সেট পিসের অ্যাগেনস্টে তারা কিভাবে ডিফেন্ড করবে, দাঁড়ানোর পজিশনিং কোনো কিছুই তাদের ঠিক ছিল না। দুটো অপ্রয়োজনীয় ফাউল করে তারা একটা পেনাল্টি থেকে গোল খেয়েছে। ভালো পজিশনে 2টি তারা ফ্রি কিকের সুযোগ দিয়েছে আর্জেন্টিনাকে, 2টি থেকেই তারা গোল করেছে। সব কিছু মিলে জর্ডানের পারফরমেন্স খুব হতাশাজনক ছিল। পক্ষান্তরে আর্জেন্টিনা অবশ্যই ভালো পারফর্ম করেছে। তারা বল পজিশন থেকে সব কিছুতেই ডমিনেট করেছে। আমরা একটু দেখাতে চাই যে আসলে পারফরমেন্সটা কেমন ছিল। আমাদের হাতে কিছু তথ্য আছে যে ম্যাচের স্ট্যাটিস্টিক্স সেগুলো কেমন ছিল। নিকো পাস থেকে শুরু করে সিমিওনি, যারা নতুন ফুটবলার সুযোগটা পেয়েছেন, তারা কিন্তু সেটা কাজে লাগিয়েছেন। বল পজিশনটাই দেখুন, আর্জেন্টিনা 73% বল পজিশনে রেখেছে, জর্ডান মাত্র 27%। যেটা বলছিলাম যে জর্ডানের মিডফিল্ড বলতে আসলেই কোনো কিছু নেই, তারা একেবারে অকার্যকর ছিল এবং বল পজিশনটাই দেখে সেটাই বোঝা যায়। আর্জেন্টিনার পাসেস দেখুন 799টি, সেখানে জর্ডানের পাস মাত্র 285টি। টোটাল শট আর্জেন্টিনা নিয়েছে 12টি, জর্ডান নিয়েছে 5টি। ট্যাকল আর্জেন্টিনা করেছে 14টি এবং জর্ডান করেছে 16টি। যেহেতু আর্জেন্টিনার পায়ে বেশি বল ছিল, তাদেরকে বেশি ট্যাকল করার প্রয়োজন হয়নি। তো সব কিছু মিলে আসলে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য তো আসলে গুরুত্বহীনই ছিল, নিয়ম রক্ষার ম্যাচে ছিল। সেই জায়গাতেও তারা আসলে বেঞ্চ স্ট্রেংথ ভালোভাবেই ব্যবহার করেছে এবং আমার মনে হয় যে যারা খেলেছে, যারা সুযোগ পেয়েছে, তারাও নিজেদের প্রমাণ করতে পেরেছে এবং ওভারঅল আর্জেন্টিনা যারা ভক্ত আছে তারা নিশ্চয়ই ম্যাচটি উপভোগ করেছে। হাসিনুর, লো সেলসো 19 মিনিটের গোলে এগিয়ে দিলেন দলকে, সেখান থেকে শুরু। তার যে ফ্রি কিকটা, সেই ফ্রি কিক আপনি বলছিলেন যে ডিফেন্ডাররা যে বাস পার্ক বলেন কিংবা এখন যেহেতু মানব প্রাচীর, সেই জায়গাটাও কিন্তু একটা গ্যাপ ছিল। তবে একটা প্ল্যানও আমি দেখছিলাম যে এমিলিয়ানো মার্টিনেজ যে ঠিক করে দিয়ে আসছিলেন, 2 আর্জেন্টাইন তারা নিচু হলেন এবং গোল হলো। সেই ফ্রি কিকটা নিয়ে কথা বলবেন একটু, আর সঙ্গে একটা হ্যান্ডবল ইস্যুও হয়েছিল। হ্যাঁ, লো সেলসোর ফ্রি কিকটা কিন্তু দারুণ ছিল। আমাদের কাছে ফ্রি কিকের একটা ছবি আছে, হয়তো আমরা যদি একটু দর্শকদের দেখাতে পারি। দারুণ ফ্রি কিক ছিল এবং লো সেলসোই ফ্রি কিকটা নিবেন মেসির অবর্তমানে, কেননা তিনি লেফট ফুটেড এবং
পজিশনটা যেই জায়গায় গোলের পজিশনটা হয়েছিল দারুণ ছিল, কিন্তু যখন ফ্রি কিকটা মানে হয়ে যায় তখনই আমি গল্প করছিলাম আমাদের স্পোর্টস এডিটর তাহমিদ অমিদের সাথে, এই জায়গা থেকে গোল হবেই, কেননা এত দারুণ একটা পজিশন ছিল এবং লো সেলসো সেটার একদম সদ্ব্যবহার করেছে। আমরা যদি একটু দেখি এবং আপনি যেটা বলছিলেন সিমিওনে এবং বসে পড়েছিল, এই বিষয়টা নিয়ে আমি একটু বলেছি যে তাদের ডিফেন্স ভালো না, আমরা আরও পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ডিটেলে আলোচনা করব, তবে লো সেলসের গোলটা অসাধারণ ছিল। আরেকটি ছবি আছে সেটি দেখা যাচ্ছে, আমার মনে হয় এটি সবচেয়ে আলোচিত বিষয় ম্যাচের মধ্যে। এই লো সেলসোর আমি জানি না ছবিটা কতটুকু বোঝা যাচ্ছে, একটু রেজলিউশন হয়তো খারাপ। লো সেলসোর হাতে বল লেগেছিল, শুধু হাতেই বল লেগেনি, তিনি ইচ্ছাকৃতভাবে হাতটা এভাবে করে বলটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এটা ছিল আর্জেন্টিনা ডি বক্সে। সেই সময় কিন্তু ফুটবলাররা জর্ডানের ফুটবলাররা পেনাল্টি চেয়েছিল এবং রেফারিকে অনুরোধ করেছিল দেখার জন্য, চেক করার জন্য, কিন্তু আশ্চর্যজনক বিষয় রেফারি নিজেও চেক করতে চাননি, ভিআরও ইন্টারভিন করেনি। তা আসলে পুরো বিশ্বকাপ জুড়ে এখন পর্যন্ত ভিআর বা রেফারির সিদ্ধান্ত যেভাবে বিতর্কিত হচ্ছে বারবার, এটা আরেকটি নতুন মাত্রা যোগ করবে এখানে এবং অবশ্যই একটা গুঞ্জন বা একটা তর্ক তো থেকেই থাকে যে বড় দলগুলোকে ফিফার একটা ফেভার করার যে বিষয়টা, সেই রকমই একটা ঘটনা। এটা একদম ক্লিয়ার কাট একটা পেনাল্টি ছিল নিজেদের ডি বক্সের ভিতরে, এমন নয় যে আনইনটেনশনাল ছিল, ইন্টেনশনালি লো সেলসো বলটা পুশ করে বের করে দিয়েছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় এখানে লো সেলসের কোনো দায় নেই, আর্জেন্টিনার কোনো দায় নেই, পুরো দায়টাই ভিআরের এবং রেফারির। এত জর্ডানের ফুটবলারদের আবেদন কেন তার আমলে নিল না, সেটাই নিয়ে আসলে বড় একটা প্রশ্নের জায়গা। বা ভিআর তো এখন নিজে থেকে ইন্টারভিন করতে পারে বা রেফারির কানে কানে তারা কথা বলতে পারে, কেন তাকে পরামর্শ দেওয়া হলো না চেক করার জন্য, সেটাই আসলে বিষয় রঞ্জন। একেবারে। তবে 80 মিনিটে মেসির যে ফ্রি কিকটা, সেটাও কিন্তু একটা দারুণ ফ্রি কিক ছিল এবং সেখানেও কিন্তু একটা গ্যাপ বের করে লিওনেল মেসি তিনি গোল দিয়ে দিলেন, সঙ্গে একটা রেকর্ডও করেছেন। আমরা মেসির ফ্রি কিকটাও দেখতে পারি কিনা আপনার কাছ থেকে? মেসিরটাও ফ্রি কিকটা দুর্দান্ত ছিল, যেমনটা আমি একটু আগে বলছিলাম যে লো সেলসোর অ্যাঙ্গেলটা খুব ভালো ছিল, গোল করার জন্য আইডিয়াল, তবে মেসিরটা কিন্তু সেটা ছিল না, একদম ফ্রন্টালি সোজা ছিল। আমরা একটু দেখাতে চাই মেসিরা আসলে ফ্রি কিকের ছবি আছে আমাদের কাছে, ছবিটা দেখলে আরেকটু ডেসক্রাইব করার সুবিধা হবে। এটা তো গোলের মুহূর্তটা, আমরা একটু পরের মুহূর্তটা যাই। মেসিকে অনেক অনেক অভিনন্দন, তিনি গোল করেই চলেছেন, এই বয়সে এসে বয়সের ভারে থেমে না গিয়ে তিনি বেড়েই যাচ্ছেন। আমাদের একটা গোলের ছবি ছিল যেখানে আমরা দেখছিলাম যে কিভাবে ডিফেন্স লাইনের সামনে দাঁড়িয়ে জর্ডানের যে ডিফেন্স লাইন ছিল সেখানে মেসি গোলটা করেছিলেন। আরেকটা ছবি ছিল এর আগে হয়তো খুব সম্ভবত, যে যাই হোক রঞ্জন, আমি যেটা বলতে চাই যে মেসি যে গোলটা দিয়েছিলেন এই ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু মেসির গোলটা দুর্দান্ত ছিল, ফিনিশিং দুর্দান্ত ছিল। দর্শক আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে জর্ডানের যে ডিফেন্স লাইনটা, এটা কোনোভাবেই একটা আইডিয়াল ডিফেন্স লাইন হতে পারে না। তারা মেসির অ্যাগেনস্টে দাঁড়িয়েছে, মেসি বাঁ পায়ে শট নেবে, তাদের সব প্লেয়ার ডাইন সাইডে, তাদের গোলকিপারও ডাইন সাইডে, তারা পুরো একটা চ্যানেল, একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে। একজন ফুটবলার ছিলেন এবং খুব সহজেই মেসি একদম গোলকিপারের নাগালের মধ্যে থেকেই সহজেই গোলটা পেয়ে গেছেন। অবশ্যই মেসির ক্রেডিট তুলে নেওয়ার কিছু নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ফ্রি কিকটা তো বটেই, লো সেলসোর ফ্রি কিকের সময় তারা ভালোভাবে ডিফেন্স করতে পারেনি এবং তারা যে গোলটা হজম করেছে পেনাল্টি থেকে, সেখানেও তাদের ডিফেন্ডারদের ভুল ছিল, সেটা সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজনে ছিল না। সব কিছু মিলে আসলে আর্জেন্টিনা অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, তারা গোল আদায় করে নিয়েছে, কিন্তু জর্ডানের যেই ডিফেন্স সেটা আসলে প্রশ্নবিদ্ধ থাকছে। খুবই দুর্বল তাদের ডিফেন্স ছিল, বিশেষ করে ট্যাকটিক্স, সিম্পল যে বিষয়গুলো, তারা আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে 1v1-এ পারবে না, সেটাই স্বাভাবিক, কিন্তু ফ্রি কিকটা ডিফেন্স করার মতো কিভাবে ডিফেন্ড করবে সেই বেসিক জিনিসগুলো তারা ঠিকভাবে করতে পারেনি। একেবারে হাসিনুর, তবে যে রেকর্ড গড়েছেন 7 ম্যাচে টানা গোল, ফন্টেইনের আমরা 6 ম্যাচের গোলের কথা জানি, সেটা টপকে গেছেন এবং লিওনেল মেসির রেকর্ডটা নিশ্চয়ই আমাদের কাছে আছে। আপনি যদি সেটা নিয়েও যদি একটু কথা বলেন যে কার সঙ্গে কিভাবে গোল করেছেন লিওনেল মেসির, সেই পাথওয়েটা আজ পর্যন্ত পৌঁছানো, অসাধারণ তার পারফরমেন্সটা নিশ্চয়ই। অবশ্যই মেসির 19টা গোল হয়ে গেল বিশ্বকাপে, কিন্তু তার মধ্যে গত বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই কিন্তু তিনি সিংহভাগ গোল করেছেন। এর আগের মানে বয়সের সঙ্গে মেসি পরিপক্কই হচ্ছেন। আমরা একটু দেখাতে চাই ছবিটা, সেই ছবিতে আমরা স্পষ্ট করে বলে দিতে পারবো কার কার বিপক্ষে কতটি গোল করলেন মেসি। 7 ম্যাচে যে গোল রেকর্ডের কথাটি বললেন, ফন্টেইনকে টপকে এখন রেকর্ড করেছেন। আমরা যদি সবশেষটা দেখি, জর্ডানের সাথে তিনি 1 গোল করেছেন, অস্ট্রিয়ার বিপক্ষে তিনি 2টি গোল করেছেন, আলজেরিয়ার সঙ্গে মেসি তো প্রথম ম্যাচে হ্যাটট্রিকই করেছেন। এই ছিল এই বিশ্বকাপের গ্রুপ পর্বের 3 ম্যাচ। আমরা এর আগের বিশ্বকাপের যে 4টি ম্যাচ ছিল, ফ্রান্সের সঙ্গে তিনি ফাইনালে 2টি গোল করেছিলেন, এর আগে ক্রোয়েশিয়ার সঙ্গে একটা গোল করেছিলেন, নেদারল্যান্ডসের সঙ্গে একটি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে
তো এই হলো মেসির সবশেষ 7 ম্যাচে গোল করার যে রেশিওটা। তো সব কিছু মিলে মেসি অনন্য, এটা তো আসলে নতুন করে বলার কোনো কিছুই নেই। আপনি আর্জেন্টিনা ব্রাজিল যে দলের ভক্ত হন না কেন, মেসির যে ধরনের পারফরমেন্স তাতে আপনাকে পছন্দ করা ছাড়া, মোহিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একেবারেই। তবে জর্ডান হাসিনুর মেসিদের গোলবারে বা এমির সামনে একটা গোল যে দিতে পেরেছে সেটাও তো একটা অর্জন তাদের জন্য। তো জর্ডানের সেই গোলটা নিয়েও আমরা যদি বলি, এবং সঙ্গে একটা ফাউলের ঘটনাও ছিল তাদের, পা লেগে যাওয়া, সব মিলে সেখান থেকে পেনাল্টিতে আবার আর্জেন্টিনা গোল করে। তবে ওভারঅল আমি জর্ডানের গোলটা যদি একটু দেখি, সেই গোলটা কেমনভাবে করলো, তারা একটু ডিফ্লেক্ট হয়েছিল মনে হলো এমির সামনে। হ্যাঁ, জর্ডানের গোলটা হঠাৎ করে হয়ে গেছে, কাউন্টার অ্যাটাকের মতো আমরা বলতে পারি, এবং তারা কিন্তু অতটা ভালো পজিশনও ছিল না, নাম্বারেও পিছিয়ে ছিল, আর্জেন্টিনার অনেকগুলো ডিফেন্স ছিল, কিন্তু পাসটা খুব দুর্দান্ত ছিল। তবে এটা মাথায় রাখতে হবে যে আমার মনে হয় যে আমরা একটু ছবিটা যদি আমরা দেখিয়ে বলতে চাই সেটা আরও বেটার হয়, যে আর্জেন্টিনার 2 সেন্টার ব্যাক বা ডিফেন্স লাইন কিন্তু পুরোপুরি নতুন, যদিও 4-4-2 ফরমেশনে খেলছিল, কিন্তু প্লাসিওস যিনি রাইট ব্যাকে খেলছিলেন তিনি মূলত কিন্তু মিডফিল্ডার, তিনি মিডফিল্ডেই খেলছিলেন, মূলত 3 ডিফেন্ডার নিয়ে অপারেট করছিলেন, তেগলিফিয়াকো, মাঝখানে ছিল সেনেসি এবং ওটামেন্ডি। তো সেই জায়গাতে আসলে সেনেসি বলটা ভালো মতো ট্র্যাক করতে পারেনি, এখানে পুরো ছবিটা বোঝা যায় না, কিন্তু ফিনিশিংটাও দারুণ ছিল। আমার মনে হয় এখানে যদি রোমেরো এবং মার্টিনেজ থাকতো, লিয়াসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরো থাকতো, আমার মনে হয় এই গোলটা জর্ডানের দিতে পারতো না, তারা ক্লিয়ার করে ফেলতেন। তো এরকম হতেই পারে, তারা ব্যাকআপ বেঞ্চে প্লেয়ার, এবং যেহেতু প্লাসিয়াস উপরে উঠে বারবার খেলছিলেন, তিনি মিডফিল্ডার, 3 ডিফেন্স ছিল, সেই জন্য একটু তারা সুযোগটা পেয়ে গেছে। তবে জর্ডানের যে ফুটবলার গোলটি করেছেন তিনি ফিনিশিংটাও দারুণ করেছেন, সাবস্টিটিউট হয়েই তিনি মাঠে নেমেছিলেন এবং এনার্জিও ফ্রেশ ছিল, সব কিছু মিলে গোলটা ভালো ছিল, এবং এমি মার্টিনেজের হাতেও লেগেছিল, আরেকটু হলেই হয়তো বেরিয়ে যেত, ডিফ্লেক্ট হয়ে যেত, তবে আনফর্চুনেটলি গোলটা হয়ে গেছে, এটা হতেই পারে। আসলে পর্তুগাল কলম্বিয়া ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং সেই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। ক্রিশ্চিয়ানো তো খেলেছেন, তবে খুব ভালো যে করতে পারেননি সেটা নিয়েও কথা আছে। তবে এই ম্যাচের ওভারঅল স্ট্যাট কি বলছে, কেমন হলো ম্যাচটা হাসিনুর? ম্যাচটা ভালো হয়েছে, তবে আমি হতাশ হয়েছি পর্তুগালের পারফরমেন্সে। তবে এটা তো অবাক হয়নি যে কলম্বিয়া ডমিনেট করেছে, কলম্বিয়া কিন্তু এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমি শিওর যে অধিকাংশ ভক্ত যারা সাধারণ ফুটবল প্রেমী কলম্বিয়ার খেলাটা সেই ততভাব মনোযোগ দিয়ে দেখেননি, কিন্তু কলম্বিয়ার এই টিমটা কিন্তু দুর্দান্ত। হামেস রদ্রিগেজ যেভাবে পারফরমেন্স করেছেন ম্যাচের পরে ম্যাচ, এই ম্যাচেও দুর্দান্ত করেছেন। লুইস দিয়াস যারা চেনেন, এখন বায়ার্ন মিউনিখে খেলে, আগে লিভারপুলে খেলতো, দারুণ ফর্মে আছেন, দারুণ স্ট্রাইকার, এবং তাদের ফুল ব্যাক মিডফিল্ডার, এই দলটার এত পরিমাণে ছন্দ, ইন্টেন্সিটি, পাওয়ার অসাধারণ। তো ম্যাচের রেজাল্টে আমি অবাক হইনি, তবে পর্তুগালের পারফরমেন্সে হতাশ হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে পুরো ম্যাচে কিভাবে পর্তুগালের বিপক্ষে ডমিনেট করেছে। এই ম্যাচটা কিন্তু কলম্বিয়ার হারার কিছু ছিল না, তারা টপেই ছিল, তারা ড্র করলেই গ্রুপ সেরা হয়ে যেত, কিন্তু পর্তুগালের গ্রুপ সেরা হওয়ার জন্য জয়ের প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে তারা ততটা ভালো করতে পারেনি। বল পজিশনে খুব একটা ডিফারেন্স ছিল না, কলম্বিয়া 55, পর্তুগাল 45, টোটাল শট আপনি দেখুন কলম্বিয়া নিয়েছে 24টি, পর্তুগাল নিয়েছে 13টি মাত্র। যেইখানে পর্তুগালের জয়টা বেশি প্রয়োজন ছিল, সেই জায়গা থেকেই তারা আসলে তেমন আক্রমণের সুযোগই তৈরি করতে পারেনি। পাসের ক্ষেত্রেও কলম্বিয়ার আধিপত্য ছিল, কলম্বিয়া 545টি পাস নিয়েছে, পর্তুগাল 445টি পাস নিয়েছে, এবং ট্যাকেলের ক্ষেত্রেও কলম্বিয়ার আধিপত্য ছিল। সব কিছু মিলিয়ে আসলে কলম্বিয়া দাপুটে ফুটবল খেলেছে, যোগ্য টিম হিসেবে তারা পয়েন্ট তো পেয়েছে, তাদের জয় পাওয়া উচিত ছিল, তাদের 2টি গোল ডিসঅ্যালাউড হয়েছে, সব কিছু মিলিয়ে আনলাকি ছিল। বিশেষ করে সেকেন্ড হাফে যারা খেলেছেন, সেকেন্ড হাফের শেষ 10-15-20 মিনিটে এত পরিমাণ আক্রমণ হয়েছে, আসলে অসাধারণ ছিল। আমরা একটু প্লেয়ার রেটিংটা দেখাতে চাই, এই ম্যাচে কোন দলের পারফরমেন্স কেমন ছিল। এখানে আসলে 2 দলের প্লেয়ার রেটিংটাই আছে। আমরা যদি একটু পর্তুগাল দিয়েই শুরু করি, তাদের ডিফেন্স লাইনটা দেখুন, একদম সবাই সবুজ, অর্থাৎ 7-এর উপরই সবাই রেটিং, এবং গোলকিপার কস্টা, তার পারফরমেন্স সবচেয়ে বেশি, তিনি ম্যাচ সেরা হয়েছেন 8.5। আমি যেটা বলছিলাম 24টা আক্রমণ করেছে কলম্বিয়া, এবং ডিফেন্স লাইনকে কী পরিমাণ পরীক্ষা দিতে হচ্ছে পর্তুগালের, তো সেটা বোঝাই যাচ্ছে, এবং তাদের গোলরক্ষক এবং ডিফেন্ডারদের যে রেটিং সেটা দেখেই বোঝা যায় তারা কী পরিমাণ এফোর্ট দিয়েছে গোল না খাওয়ার জন্য, এবং তারা সাকসেসফুল ছিল, সেটা অবশ্যই দৃষ্টি করার মতো। এবং আমরা জানি যে দিয়াস ম্যান সিটিতে খেলে থাকেন, ভিগা, তারা খুবই ভালো সেন্টার ডিফেন্ডার। নুনো মেন্ডিস তো এই মুহূর্তে বিশ্বের সেরা ডিফেন্ডার, লেফট ব্যাকের মধ্যে একজন জাও ক্যান্সেলও ছিল। সব কিছু মিলিয়ে ভিতানা এবং ব্রুনো গিমারেস ভালো খেলেছে, কিন্তু বাকি যেই জায়গাগুলো, বিশেষ করে ক্রিশ্চিয়ানো, জাও ফেলিক্স, রুবেন নেভেস, নেটো, তারা কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। তারা যদি একটু ভালো করতো, আমার মনে হয় পর্তুগালের জয়ের সম্ভাবনাটা বেড়ে যেত। পক্ষান্তরে আমরা যদি
কলম্বিয়ার রেটিংটা দেখি, আমি যেমনটা বলছিলাম যে হামেস রদ্রিগেজ দুর্দান্ত পারফরমেন্স করেছেন 3 ম্যাচেই, আজকেও তিনি টপ পারফর্মার ছিলেন, 8.1 রেটিং। লুইস দিয়াস আরেকটু ক্লিনিক্যাল হতে পারতেন, আরেকটু বেটার করার সুযোগ ছিল, তারপরেও তিনি খারাপ খেলেননি। এবং আপনি যদি কলম্বিয়ার ডিফেন্স দেখেন, গোলকিপার তারাও খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুজনের ততটা হাই প্রোফাইল ফুটবলার নয়, কিন্তু তাদের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। শুধু এই ম্যাচে নয়, তারা পুরো এর আগের 2 ম্যাচও গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে তারা ডমিনেট করে খেলেছেন। সব কিছু মিলিয়ে কলম্বিয়া আসলে ডিজার্ভিং দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে গেছে। একেবারে হাসিনুর, তবে জিততেও পারতো তারা, এই ম্যাচটা রোনালদোরা হারতেও পারতো, তিনি নিজেও সেই ধরনের কথা বলেছেন। তো আপনি একটু যদি দেখে থাকেন, নিশ্চয়ই দেখেছেন যে ভিআরের যে ব্যাপারটা, আপনি নিজেও এটা নিয়ে কাজও করেছেন যে ভিআর মাঝে মাঝে অদ্ভুত ডিসিশনও দিচ্ছে, আবার সূক্ষ্ম জিনিসও ধরে ফেলছে। কলম্বিয়া 90+3 মিনিটে যে গোলটা পেলো সেটা নো গোল হয়ে যায়, সেখানে সেই অফসাইডটা নিয়েও যদি একটু বলেন, খুব অল্পের জন্য নিশ্চয়ই ভাগ্য আবারও তাদের সহায় হয়নি। হ্যাঁ, আসলে ভিআরের প্রতি দিনে দিনে আমার ব্যক্তিগতভাবে আস্থাটা চলে যাচ্ছে। তারা এমন সিলি বিষয় করে, যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে লো সেলসোর হ্যান্ডবলটা তারা চেকই করেনি, আবার মাঝে মাঝে তারা এমন কিছু সিদ্ধান্ত দেয় যেটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা একটু ছবিটা যদি দেখাতে চাই, আমি এর আগে একটা ফাউল দেখেছি যে একজনের চুল একটু সামনে ছিল, সেটার জন্য আসলে অফসাইড ধরা হয়েছে। এই যেই গোলটা ডিসঅ্যালাউ করা হয়েছে, আপনি যদি এখান থেকে দেখেন এই লাইনে কোনোভাবেই এটা আসলে অফসাইড বলার সুযোগ নেই। পুরো বডি, পুরো খেলোয়াড়ের সব কিছুই আসলে সমান ছিল। আরেকটা ছবি আছে, সেটা দেখাবো। সেই ছবিটা দিয়েই আসলে ভিআর ডিসাইড করেছে। তার পায়ের টো দেখেন, মানে একটু আঙ্গুল, হয়তো আঙ্গুলের মাথাটুকু একটু সামনে ছিল বলে ভিআর বলছে। তো সব কিছু মিলে আসলে খুবই হতাশাজনক, এবং কলম্বিয়ার ফুটবলাররা বলেন বা তারা সবাই মাঠে হতাশা প্রকাশ করেছেন। এবং ভিআরের সিদ্ধান্ত আসলে পুরো বিশ্বকাপ জুড়েই বিতর্কিত হয়েছে, একের পর একভাবে বিতর্কিত হয়েছে। এবং আমার মনে হয় যে কোনোভাবেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের সূক্ষ্ম জিনিসের জন্য গোল বাতিল হওয়া প্রয়োজন নেই। আপনি মাথার চুলের কারণে, জুতের মাথার কারণে যদি আপনি বডিলি, তো একটা ফুটবলার ঠিকই ছিল আসলে, একটা ফুটবলারকে তাহলে পজিশন নয়, একটা ফুটবলারকে তাহলে কত কিছু চিন্তা করতে হবে যে আপনার পা, আপনার মাথার চুল, আপনার হয়তো কাপড়ের একটু, শার্টের কলার একটু বাইরে পড়েছে কিনা। তো আসলে সব কিছু মিলে আমার কাছে বিষয়টা খুবই যান্ত্রিক মনে হচ্ছে। ভিআরের এই বিষয়ে আসলে সংশোধনী নিয়ে আসা উচিত। একেবারে হাসিনুর, যে টপ 3 অর্থাৎ 3 নম্বর পজিশনের থেকে যে দলগুলো গেছে, সেটা নিয়েও তো নিশ্চয়ই আমরা এখন পরিষ্কার ধারণা পেয়ে গেছি, এবং পর্তুগালকে নিয়েও আমরা হয়তো কথা বলবো, তারা ক্রোয়েশিয়াকে পেয়েছে। তো লাইন আপ মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, সেটা নিয়েও যদি একটু আপডেট আপনি জানিয়ে দেন। হ্যাঁ, আসলে এই গ্রুপ সেরা হলে সুবিধাটা কি ছিল, সেটাই আসলে আমরা যদি 32 জিনিসটা দেখি তাহলে ক্লিয়ার হব। আমরা একটু দেখাতে চাই পর্তুগালের প্রথমে রাউন্ড অফ 32-তে তারা গ্রুপ সেকেন্ড হয়ে কাকে পেল, সেক্ষেত্রে আসলে বোঝাটা যাবে। সেকেন্ড হওয়ার কারণে পর্তুগাল নকআউট পর্বে তারা ক্রোয়েশিয়াকে পেয়েছে। নট এ বিগ ডিল, ক্রোয়েশিয়া অতটা ভালো ছন্দে নেই, নামের বিচারে অবশ্যই ক্রোয়েশিয়া বড় দল, কিন্তু তারাও কোনো মতে কোয়ালিফাই করেছে। কিন্তু যেই বিষয়টা ছিল, পরের রাউন্ডে তারা স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে, মানে স্পেন যদি জিতে যায়, স্পেনের তো জেতারই কথা অবশ্যই। আমার মনে হয় এখানেই পর্তুগালের সর্বোচ্চ বিদায় ঘন্টা বেজে যেতে পারে। তারা যে ধরনের পারফরমেন্স করছে, অতি মানবীয় যদি কিছু না করে, ক্রিস্টিয়ানো রোনালদো আবার এর আগের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাট্রিক করে জয় ছিনিয়ে নিয়েছিলেন, তেমন কোনো কিছু যদি না হয়, পেন অন পেপারে পর্তুগাল যেভাবে পারফরমেন্স করছে গত কয়েক ম্যাচে, তাতে মনে হয় এটাই হচ্ছে তাদের বড় থ্রেট। তারা যেভাবে, তারা যদি চ্যাম্পিয়ন হতে পারতো, আমার মনে হয় তাদের পাথওয়েটা আরেকটু সহজ হতে পারতো। তবে কলম্বিয়া ডিজার্ভিং টিম হিসেবে সেই জায়গাটা নিয়েছে। আমরা একটু কলম্বিয়া জেতার ফলে তারা যে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে গেল, কলম্বিয়া তো জেতেনি, ম্যাচটা ড্র হয়েছে, কিন্তু গ্রুপ সেরা হয়ে যাওয়ার ফলে তারা পরের রাউন্ডে ঘানাকে পাচ্ছে। ঘানাও অবশ্যই শক্তিশালী দল, ঘানা কিন্তু ইংল্যান্ডকে রুখে দিয়েছিল, ভালো পারফরমেন্স করেছে, যদিও তারা নাম্বার 3 হিসেবে টিম হিসেবে গিয়েছে, তারপরেও ঘানা অবশ্যই ফাইট হবে। কিন্তু আমার মনে হয় কলম্বিয়া ফার সুপিরিয়র টিম, তাদের সহজেই জয় পাওয়া উচিত ঘানার বিপক্ষে। এবং রাউন্ড অফ 16-এ তারা পাচ্ছে সুইজারল্যান্ড অথবা আলজেরিয়ার মধ্যে একটা দল, এটাই কিন্তু ডিফারেন্স। গ্রুপ সেরা হয়ে গেলে পর্তুগাল এই সুবিধাটা পেত, তাদের পাথওয়েটা অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার পথটা অনেকটা সুগম হতো। তবে এইটা না হওয়াতে, পর্তুগাল সেকেন্ড হওয়াতে আরেকটা বিষয় মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পর্তুগাল যদি এই কলম্বিয়ার পাথওয়েতে পড়তো, সেক্ষেত্রে কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের একটা দেখা হওয়ার সুযোগ ছিল, কিংবা মেসি এবং রোনালদোর একটা দ্বৈরথ হওয়ার সুযোগ ছিল। তো সেই জায়গাটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। তো এটাও একটা দুঃখের বিষয়, ফুটবল প্রেমীদের জন্য একটা জমাট বিষয় হতো, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসি রোনালদো দ্বৈরথ দেখার সুযোগটা বঞ্চিত হলো।
একেবারে ওদিকে ইরানের কপাল পুড়েছে সেই আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটা নানা নাটকীয়তায় 3-3 ড্র হওয়ার পর। তবে ওই নাম্বার 3 পজিশনে থেকে কারা কারা গেল সেইটার বিষয়েও বোধহয় আপনার কাছে তথ্য আছে হাসিনুর। হ্যাঁ, এবার বিশ্বকাপ ফরম্যাটটা তো একটু ভিন্ন রকম, 32 দলে আছে, 12টা গ্রুপের সেরা 2 দল 24 দল যাচ্ছে সরাসরি, এবং সেরা 8-3 দল তারা যাচ্ছে আসলে পরের রাউন্ডে। আমরা একটু দেখাতে চাই, আমার কাছে তালিকাটা একটা আছে। ডিআর কঙ্গো, কঙ্গো আসলে সবচেয়ে বেশি পয়েন্ট, এবং পয়েন্ট তো 4 অনেক সবারই অলমোস্ট, কিন্তু তারা পয়েন্ট বা গোল ডিফারেন্সে এগিয়ে থেকে শীর্ষে থাকছে। সুইডেন আছে, ঘানা আছে, ইকুয়েডর আছে, বসনিয়া আছে, আলজেরিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল। আমার মনে হয় যে ইরানের বাদ পড়াটা খুবই খুবই আনফর্চুনেট। এই ম্যাচটাতেও তারা ড্র না হয়ে যে কোনো দলই যদি জিততো আলজেরিয়ার ম্যাচটাতে, তাহলেই কিন্তু ইরান চলে যেত, কিন্তু তার ড্র হয়েছে, যেই রেজাল্টটা তাদের হওয়া উচিত ছিল না সেটি হয়েছে। ছবিটা যদি আমরা আরেকবার দেখাতে চাই, আরেকবার দেখালে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। এখানে কিছু টিম আছে যারা কিন্তু খুব ভালো করার সামর্থ্য রাখে। তারা যদি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16-এ যায়, আমি মোটেও অবাক হব না। তারা যে গ্রুপেই পড়ুক না কেন, তার মধ্যে সেনেগাল একটা। সেনেগাল খুবই আনফর্চুনেট, আনলাকি, তারা পড়েছিল নরওয়ে ফ্রান্সের গ্রুপে। তো তারা যদি অন্য আরেকটা তুলনামূলক কিছুটা গ্রুপ অফ ডেথে না পড়ে, সেই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা হয়েছে, তারা অন্য গ্রুপে থাকলে কিন্তু তারা অটোমেটিক কোয়ালিফাই করতো। তো সেনেগালকে দিকে আপনার দৃষ্টি রাখতে হবে, খুবই ভালো দল, আফ্রিকার চ্যাম্পিয়ন। তো সেনেগাল বাজিমাত করতে পারে। সেই সঙ্গে আমি ইকুয়েডরের কথা বলবো। ইকুয়েডর জার্মানিকে হারিয়েছে লাস্ট মুহূর্তে, এবং আমার মনে হয় যে ইকুয়েডরও কিন্তু এই বটমে থেকে আসলে পরের রাউন্ডে গিয়ে কিন্তু বাজিমাত করে দিতে পারে। হাসিনুর, রাউন্ড অফ 32 শুরু হচ্ছে সাউথ আফ্রিকা আর কানাডার ম্যাচ দিয়ে রাত 1টায়, অর্থাৎ সামনে যেটা আসছে, এবং তারপর ব্রাজিলও তো মাঠে নামবে। তো সেই ম্যাচ নিয়ে কেমন হতে যাচ্ছে 32 শুরুটা? হ্যাঁ, আরেকটু বড় ম্যাচ দিয়ে শুরু হলে ভালো হতো হয়তো। হ্যাঁ, আমরা একটু দেখাতে চাই আজকে কখন কার খেলা আছে সেটা দেখে আলোচনা করতে চাই। সাউথ আফ্রিকা কানাডা আমার মনে হয় এটা গ্রুপ পর্বেরই খেলা। 32 খেলা হয়তো ব্রাজিলের ম্যাচ দিয়েই শুরু হবে, আমি যদি ভুল না করে থাকি। তো কানাডা ভালো দল, আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডাই এগিয়ে থাকবে এই লড়াইয়ে, এবং কানাডা যে ধরনের ভালো ফর্মে আছে, তারা সবশেষ ম্যাচটা ততটা ভালো করতে পারেনি, কিন্তু প্রথম 2 ম্যাচে তারা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেই দিক থেকে আমি যদি চিন্তা করি, আমার মনে হয় কানাডা এগিয়ে থাকবে, এবং কানাডাই ফেভারিট এই ম্যাচ জয়ের জন্য, হোপফুলি। তবে হ্যাঁ, এটা রাউন্ড অফ 32। ফাইনালি আমরা এই যে সকালে ম্যাচটা দেখলাম, এই ম্যাচের মাধ্যমে গ্রুপ স্টেজের খেলা শেষ হয়ে গেছে। তো সাউথ আফ্রিকা কানাডা তারা শুরু করতে যাচ্ছে, এবং তারপর পরবর্তীতে ব্রাজিল খেলবে জাপানের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ হাসিনুর আজকেও যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। রটু নিউইয়র্ক আজকে এ পর্যন্তই। বিশ্বকাপের উন্মাদনায় সঙ্গে থাকুন যমুনা টেলিভিশনে। দেখা হচ্ছে আগামী পর্বে।